নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। একটি পোস্ট দেওয়ার পরে বেশ কিছু প্রশ্ন আসছে, আর সংক্ষিপ্ত পোস্টে তো বিস্তারিত বলা যায় না, তাই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে অনেকের কাছে, অনেকেই বুঝতে পারছেন না। এদিকে ফেসবুকে এবং ইউটিউবে আবার নজরদারি তো চলছিলই, আবার ইদানিংকালে বাড়ছে বলে আমার মনে হচ্ছে, কারণ আমার প্রোফাইল আমি তো বুঝি বেশি, কিন্তু আবার অনেকে আপনারা বুঝতে পারছেন না। তো এই কারণেই এই ভিডিওটি করা। এই ভিডিওটির বিষয় ল্যাবে রক্ত তৈরি করার চাইতে রক্তের মধ্যে ল্যাব ঢুকিয়ে দেওয়া অনেক সহজ। এরকমই আমি একটি পোস্ট করেছিলাম, অনেকেই বুঝতে পারেননি, বা আরও একটি পোস্ট করেছিলাম যে এত এত প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের জয়যাত্রা, ল্যাব মিট, ল্যাব ফিশ, ল্যাব মিল্ক, কত কিছু আসছে, এসে গেছে, বাজারেও এসে গেছে প্রথম বিশ্বে। তো আমাদের দেশেও বিভিন্ন সেলিব্রিটি গুণগান করে পোস্ট দিচ্ছেন, টুইট করছেন, কিন্তু ল্যাবে রক্ত কেন তৈরি করা যাচ্ছে না? ব্যাপারটা কি আদৌ সম্ভব, বা এর পেছনে বা এর নেপথ্যে কি অন্য কোনো কারণ আছে? তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। তবে আমি কিন্তু সরাসরি অনেক কিছুই বলবো না, কারণ এই চ্যানেলেও স্ট্রাইক আছে, কমিউনিটি স্ট্রাইক আছে, পড়েছে দুটো, যদিও এখন এক্সপায়ার করে গেছে, তবুও আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে সবসময় তো গ্রামে গঞ্জে যেতে পারি না, এখন বইমেলার কারণে যেতে পারছি না। এই সোশ্যাল নেটওয়ার্কিং এই সময়ে একটা বড় মাধ্যম, তাই একটু চোখ কান খোলা রেখে, মগজ খোলা রেখে এই ভিডিওটি শুনবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। আমিও ইংরেজি শব্দ ব্যবহার না করে বাংলা শব্দ ব্যবহার করার দিকে জোর দেব এই ভিডিওতে। তো তার আগে আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যেটা বলি, যে অনেকেই জানতে চাইছেন যে বইমেলায় কবে থেকে এবং আমি কবে কবে থাকবো। আমি ফেসবুক লাইভে বলেছি, তো এক্ষেত্রেও আবার আমি ইউটিউবেও বলে দিচ্ছি যে 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কলকাতা বইমেলা সল্টলেক সেন্ট্রাল পার্কে গতবারে যেখানে হয়েছিল সেখানেই অনুষ্ঠিত হবে। আমি প্রথম দিন থাকবো না, আমি 19 জানুয়ারি থেকে 31 জানুয়ারি প্রতিদিনই থাকবো, এমনটাই ইচ্ছে, যদি না অঘটন ঘটে। এবং সেটা 1:30 বা 2টো থেকে 7:30 পর্যন্ত, অর্থাৎ বইমেলা 8টায় অফিসিয়ালি শেষ হয়। সেরকম পরিস্থিতি হলে আমি, অনেকে আসেন দেখা করতে, আমি 8টাতেও থেকে যাই, 8টার পরে বেরোই, অর্থাৎ আমি প্রতিদিনই থাকছি। আরও একটি গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে, শুধুমাত্র বইয়ের জন্য বইমেলা নয়, কিন্তু তার জন্য কলেজ স্ট্রিট আছে। আর আমার বইয়ের ক্ষেত্রে কিন্তু বইমেলা এবং কলেজ স্ট্রিটে একই ছাড় দেওয়া হয়, সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি, সে মতোই কর্তৃপক্ষ কাজ করেন। সুতরাং মানে যারা বই বিক্রি করেন, সেটা বইমেলায় হোক বা কলেজ স্ট্রিটে হোক, সেরকমই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে। সুতরাং এই ক্ষেত্রে কোনো দ্বিধা থাকার কারণ নয়। তবে বইমেলার সবচেয়ে বড়, যেটা আমরা আনলক পিরিয়ডের পরে প্রথম বইমেলাতেও আমরা দেখিয়ে দিয়েছিলাম, আমার সহযোদ্ধারা দেখিয়ে দিয়েছিলেন, পাঠকেরা, যেটা মিলন ক্ষেত্র। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে তখনকার বইমেলাকে কলেজ স্ট্রিটে যাওয়া, কফি হাউসে যাওয়া, পথে ঘাটে আরও বেশি বেশি করে বাইরে বেরোনো, এই বিষয়গুলোকে আমি তখন জোর দিয়েছিলাম। সঙ্গে তো মুখোশের উপস্থিতিটাও বারবার করে আমি আহ্বান রেখেছিলাম। তো সেই সময় বইমেলাতে তো অনেকেই ওই মুখোশ পরেই এসেছিলেন, লকডাউনের পরের প্রথম বইমেলা, কিন্তু আমার সহযোদ্ধারা কিন্তু মুখোশহীন এসেছিলেন, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তো এটা একটা মিলন কিন্তু মানুষে মানুষে, মানে আমার সঙ্গে দেখা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আপনারা অনেক প্রশ্ন যেগুলো করেন, সবসময়
পাবলিক ফোরামে উত্তর দেওয়া যায় না, যেহেতু আমি তথাকথিত চিকিৎসক নই। আমার তো স্বাভাবিকভাবেই এগুলো অনেক ক্ষেত্রেই বলা যায় না, আইনগত বাধা রয়েছে, সমস্যা রয়েছে। তো তাছাড়াও অনেকে ফেক প্রোফাইল থেকে প্রশ্ন করেন এবং অনেকেই আমার ব্যক্তিগত পরিচিত নন ব্যক্তিগতভাবে। তো সুতরাং তাদেরকে মেসেঞ্জারেও বা হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার সময় ভাবতে হয় আমাকে, ইদানিংকালে বিশেষ করে শত্রুতা যেভাবে বাড়ছে। তো ব্যক্তিগত পরিচয় থাকলে বা মুখোমুখি হলে সেই সমস্যা থাকে না। আজকেও একজন আবার দেখলাম যে তথাকথিত আমাকে নিয়ে যে এখনও একটা কিছু মানুষ অপপ্রচার করছেন, সেরকম একটি স্ক্রিনশট আমাকে আমার কাছে আজকেও এসে পৌঁছেছে। হ্যাঁ, সেটা আমার সহযোদ্ধারা জানেন, এরকম স্ক্রিনশট অনেকেই আমাকে দিয়েছেন। যাই হোক, সেগুলো আমি পরোয়া করি না। কিন্তু খুব দুঃখ হবে যদি আমি কাউকে বিশ্বাস করে কাছের মানুষ ভেবে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ এই ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং সেটাকে তিনি মিসইউজ করেন, অপব্যবহার করেন। তো এটা প্রতিপদে সম্ভাবনা রয়েছে। তবুও আমি আমার কাজ করে যাচ্ছি। তবুও আমি আহ্বান রাখি যতটা সম্ভব, এমন অনেক প্রশ্ন যারা যেটা আপনারা করতে চান বা উত্তর দিতে পারছি না সময়ের অভাবে। মুখোমুখি হলে অনেকটা কথা বলা যায়। আর ইউটিউব, ফেসবুকের অবস্থা তো আপনারা জানেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করতে হচ্ছে, তাই তো? আর সব কিছুর তো লিঙ্ক থাকে না, তাই না? বিশ্লেষণের ওপর কাজ করতে হয়। এবার ফেসবুকে আমি যদি কোনো কিছু লিখলাম বা বললাম, সঙ্গে সঙ্গে অনেকে লিঙ্ক চাইবেন। তো আমি যখন করোনা তথাকথিত এই যে আহামরির এগুলোর বিষয়ে লেখালেখি শুরু করি, তখন তো লিঙ্ক ছিল না, তাই না? তো আমি আমার বিশ্লেষণের ওপর লেখালেখি করেছি, সেগুলো তো সত্যি হয়েছে এবং হচ্ছে, তাই নয় কি? তো এখনও এরকম অনেক ঘটনা, অনেক কিছু আমি অবজার্ভ করি যেটার লিঙ্ক নেই, কিন্তু আগামীতে সেটা সত্য হতে বাধ্য। এটা আমার দৃঢ়তা, আত্মবিশ্বাস। কিন্তু সেগুলো তো আবার ফেসবুকে দিলে আবার সেই নতুন করে অনেক রকম, বুঝতেই পারছেন। তো আর ব্যক্তিগত সমস্যাগুলো ব্যক্তিগতভাবে মুখোমুখি হয়ে আলোচনা করাই ভালো। সেক্ষেত্রে দূরত্ব কোনো বাধা হওয়ার কথা নয়। যদি আপনি সেটাকে জীবনের সঙ্গে যুক্ত বলে মনে করেন, লাইফ অ্যান্ড ডেথ বলে মনে করেন, তাহলে আপনি কেন আসবেন না মুখোমুখি? সেটা কলেজ স্ট্রিটেই হোক, কফি হাউসেই হোক, বইমেলাতেই হোক, স্বাগত জানাই। এবারে আসি আজকের ভিডিওর প্রসঙ্গে। টপিকটি আমি আরও একবার বলি যে ল্যাবে রক্ত তৈরি করা অনেক বেশি কঠিন, তার চেয়ে অনেক বেশি সোজা, সহজ রক্তের মধ্যে ল্যাব ঢুকিয়ে দেওয়া। তো এ প্রসঙ্গে আমি কোন প্রসঙ্গে এটা বলেছিলাম? রক্তদানের প্রসঙ্গে। রক্তদান মহৎ দান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন এটা মেইন স্ট্রিমের একটা বড়, অবশ্যই এর সঙ্গেও অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি অন্য একটি ভিডিও করেছিলাম, প্রথম চ্যানেলে সেটি ছিল। চ্যানেলটি তো উড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই ভিডিওটি আছে কি না আমাকে খুঁজে দেখতে হবে, সম্ভবত আছে কারো কাছে। তো এখানে ওইটা মূল বিষয় নয়। তবুও আমি যতটা সম্ভব ছুঁয়ে যাচ্ছি। এ নিয়ে এখনও অনেকে যেহেতু প্রশ্ন করছেন। তো রক্তদান অবশ্যই আমরা যদি দেখি, আপাতভাবে দেখি, নিঃসন্দেহে মহৎ দান। তো এর পাশাপাশি কিন্তু রক্তদান কোন ক্ষেত্রে কতটা দরকার, এ নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলতে পারি এবং ভাবতে পারি, সে অধিকার আমাদের আছে। কীরকম? প্রথমত দেখবেন যে রক্ত দেওয়ার কখন প্রয়োজন হয়? ব্লাড লস হলে হয়, তাই তো? ব্লাড লস হলে হয়, কোনো অপারেশনের সময় ব্লাড লস হয়, আবার দুর্ঘটনার পরেও ব্লাড লস হতে পারে। এছাড়াও অনেক রোগ আছে যেখানে রক্ত উৎপন্ন হয় না বা রক্ত শরীর তৈরি করতে পারে না এবং রক্ত দিতে হয় তাকে, যেমন থ্যালাসেমিয়া এরকম একটি রোগ, বা হেমোফিলিয়াও এরকম রোগ। আমরা জানি যেখানে হেমোফিলিয়ার ক্ষেত্রে যেমন আমরা রক্ত বন্ধই হতে চায় না, তাই তো? রক্ত তঞ্চন করার যে ব্যাপারটা, মানে এগুলো জিনগত রোগ। হ্যাঁ, থ্যালাসেমিয়াই বলুন বা এটা জেনেটিক রোগ আর কি, খুব রেয়ার হয়। তবে ইদানিংকালে তো পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো রয়েছে, অ্যাভয়েড করা যায় যদি আমরা সচেতন হই। তো যাই হোক, তো সেটা খুব রেয়ার।
তাহলে আমরা রক্তদানের যে জায়গাটা তৈরি হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে, অপারেশনের ক্ষেত্রে হচ্ছে, সার্জারি দুর্ঘটনার ক্ষেত্রে হচ্ছে, এবং এই বিরল রোগগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ক্ষেত্রে শরীর রক্ত তৈরি করতে পারে না। ঠিক আছে, অবশ্যই। তো এবার প্রশ্ন করুন যে আমরা যখন রক্ত দিই কতটা, একজন সুস্থ মানুষ কতটা রক্ত দিতে পারে? 350 থেকে 450 ml রক্ত, আমি যতদূর জানি আপনারাও জানেন। তাহলে 450 ml রক্ত যেটা আপনি দিচ্ছেন, তাই তো, মিলিলিটার দিচ্ছেন। ধরুন আপনার কোনো দুর্ঘটনা হয়েছে, আপনার ব্লাড লস হয়েছে, এবার আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে আপনাকে বলা হলো রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। বেশ, এবার আপনি বিশ্বাস করলেন এবং রক্তের জন্য দৌড়োদৌড়ি শুরু করলেন, কারণ চিকিৎসক বলেছেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন 450 ml রক্ত দেন তখন আপনার ব্লাড লস হয়, তাই তো? হয়তো। তো এইবার সেখানে কি বলা হয় যে না, এটা চিন্তার কোনো কারণ নেই, আগামী কয়েকদিনের মধ্যেই আপনার যে ফ্লুইডটা মানে রক্ত আপনার শরীর আবার তৈরি করে নেবে এবং ব্যালেন্স যেটা মানে রক্ত যেটা আপনি আপনার শরীর যেটা আপনি দিয়েছেন সেটা পূরণ করে নেবে, তাই তো? বিজ্ঞান তো এটাই বলে, ওরাও তাই বলে, চিকিৎসা বিজ্ঞানও তাই বলে। তাহলে মানে একজন স্বাস্থ্যবান মানুষ আর অ্যাডাল্ট মানুষের পক্ষে 450 মিলিলিটার রক্ত দেওয়া সমস্যার কথা নয় এবং সেটা মেকআপ হয়ে যায়। তাহলে এবার আপনার যখন দুর্ঘটনা হলো বা অপারেশনের রক্তের কারণে রক্তক্ষয় হলো, সেক্ষেত্রে সেটা 450 মিলিলিটারের বেশি হলো কি না সেটা কি আপনি জানেন না। তাহলে আপনি যখন রক্ত দিচ্ছেন 450 ml, আর রক্ত যদি বেরিয়ে যায় আপনার শরীর থেকে দুর্ঘটনার ফলে বা কেটে যাওয়ার ফলে বা এরকম কোনো কারণে, তাহলে সেটাও যদি 450 ml এর মধ্যে থাকে, তাহলে আপনাকে কেন রক্ত দিতে হবে বলুন দেখি? কিন্তু সেটা কি মাপা হয়? মাপা হয় না। প্রশ্নটা এখানেই। আরও একটা বিষয় আছে, দেখবেন যে আমাদের শরীর যদি না এই রকমের রোগ হয় বিশেষ, যেমন আমি হেমোফেলিয়ার কথা বললাম, যেখানে রক্ত জমাট বাঁধতেই সমস্যা হয়, আমাদের শরীর কিন্তু নিজে থেকেই রক্ত জমাট বাঁধার তঞ্চনের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়, সেটা আপনারা জানেন। অর্থাৎ আপনার কোনো জায়গায় কেটে গেছে এবং সেটা দুর্ঘটনাও যদি ঘটে, রক্ত একটা সময়ের পরে কিন্তু বন্ধ হয়ে যায়, যদি না আপনার এক্সট্রিম সুগার থাকে বা অন্যান্য কোনো রোগ থাকে, বন্ধ হয়ে যায়। মানে শরীর কিন্তু নিজেই ব্রেক করতে পারে, তাই তো? তাহলে একটা অস্বাভাবিক পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সুস্থ লোকের, যার এই রকমের সমস্যা নেই, রক্ত জমাট বাঁধার সমস্যা নেই, রক্ততঞ্চনের সমস্যা নেই, সেটা কি বিশ্বাসযোগ্য? তাহলে সেই মানুষটির তো শরীর নিজেই সামাল দিয়ে দিচ্ছে, ব্রেক করছে, রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে, তাহলে তার কেন রক্ত লাগবে? তাই তো? তাহলে প্রশ্ন হচ্ছে, যেমন করে এই ধরুন সিজার করা হয়, অপ্রয়োজনীয় সিজার, সেখান থেকে মুনাফা লোটার গল্প থাকে, তেমন করেও কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রেও মুনাফা লোটার গল্প থাকে। কারণ রক্ত দিতে হলে তার জন্য একটা প্রক্রিয়া লাগে, ফিস দিতে হয়, যে না পেশেন্টকে এতগুলো রক্ত দিতে হয়েছে, সেটা একটা হিসেবের মধ্যে উল্লেখ করা হয়, তাই তো? তাই আমার দৃঢ় বিশ্বাস আপনারাও খোঁজ করে দেখতে পারেন, যেমন করে অপ্রয়োজনীয় সিজার বেড়েছে, নর্মাল ডেলিভারি যেখানে হতেই পারত সেখানে যেমন করে সিজার চাপিয়ে দেওয়া হয়েছে মুনাফার কারণে, ব্যবসার কারণে, ঠিক একইভাবে যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন নেই বা ছিল না, সেক্ষেত্রেও কিন্তু এই জাতীয় দুর্নীতি বা মুনাফাবাজি ঘটতেই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণগুলো আমি আপনাকে বললাম। আমাদের দেশে এত এত নারী, আমাদের মা মাসিমা, তাই তো, তারা মা হয়েছেন আগে, কতজনের ক্ষেত্রে রক্ত দিতে হয়েছিল বলুন দেখি? হয়েছিল। আর বলা হয় অনেকে নাকি মারা যেতেন মা হতে গিয়ে। যদি এত এত মানুষ মা হতে গিয়ে মারা যেতেন, তাহলে জনসংখ্যা এত হতো? আমরা তো বিলুপ্ত হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সেখানেও একটা অপপ্রচার আছে, ভয় দেখানো আছে, প্যানিকবাজি আছে। মা হতে গিয়ে এখনও অনেকে মারা যান, বিভিন্ন কারণ আছে, সবার শরীর সমান নয়, তাই তো? তখনও মারা যেতেন। তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনকার যে ঘটনাগুলো, সেটা হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, শিশু মৃত্যু হতে পারে, অমৃত প্রদানের পরে শিশু মৃত্যু হতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু প্যানিকবাজিটা হয় না।
হলেও সেটা ঘুরিয়ে দেওয়া হয়, উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, লাইফস্টাইল থেকে শুরু করে বা তথাকথিত অন্যান্য কারণ। কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে যত হতো সেগুলোর কারণে আমাদের অজ্ঞতা, বিজ্ঞানের ব্যবহার হয়নি, আমরা অসভ্য ছিলাম এই ধরনের, এবং ভয় দেখানো হয়, তাই তো? ভয়, এই কারণেই অপ্রয়োজনে ফ্রি হেলথ চেক আপ, এবং এই ফ্রি হেলথ চেক আপের খপ্পরে যারা পড়েছেন তারা কিন্তু পরবর্তীকালে হাড়ে হাড়ে টের পেয়েছেন, যদিও সেই উপলব্ধি এখনও আমাদের আসেনি। তো যাই হোক, তাহলে কেন এত রক্তদান মহৎদান বলে প্রচার করা হয়? অবশ্যই বললাম, এই কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই রক্তদানের প্রয়োজন আছে, বিশেষ করে এই রোগগুলোর ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু প্রশ্ন করে নিজেরাই উত্তর পাওয়ার চেষ্টা করতে পারেন। এর চেয়ে খোলাখুলি কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে কেন এত রক্তর ব্যাপার আছে? রক্তটা কি পুরোটাই মানুষের কাজে লাগছে? না, লাগছে না। রক্তের প্লাজমা দিয়ে, রক্ত দিয়ে ড্রাগ তৈরি হয় আগে। হ্যাঁ, পৃথিবীতে যত আধুনিক মেডিসিনে যত রকম, বিশেষ করে আধুনিক মেডিসিনে যত আর্লি যে ড্রাগগুলো আছে সেগুলো রক্ত থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, প্লাজমা থেকে তৈরি হয়েছে, এবং সেগুলো বেশ দুর্মূল্য, মহামূল্য ঔষধ, যা আমাদের জীবনদায়ী ঔষধ হিসেবে পরিচিত। অর্থাৎ এই রক্ত কিন্তু উল্লেখযোগ্য অংশ, আপনারা খোঁজ খবর করে নেবেন এই রক্ত কোথায় যাচ্ছে। সেখানে কিন্তু এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে, রীতিমতো তথ্য দিয়ে, লিঙ্ক দিয়ে আমি সেই ভিডিওটি করেছিলাম, এখানে অতটা বলা যাবে না। তো বিভিন্ন এই ফার্মা কোম্পানি কিন্তু তারা কিন্তু এই প্লাজমাগুলো সংগ্রহ করে, বুঝতেই পাচ্ছেন। ব্লাড তাদের কাছে যায় এবং তারা সেখান থেকেই এই জীবনদায়ী ড্রাগ বা ওষুধ তৈরি করে, অর্থাৎ সেখান থেকে মুনাফা করা হয়। আপনি তো মহৎ দান করলেন রক্তটি, আপনার রক্ত 450 ml রক্ত আপনি মহৎ দান করলেন, একটিও পয়সা নিলেন না, সমাজসেবায় কাজে লাগালেন। আপনি কি জানতে পারলেন যে আপনার রক্তটা আসলে ফার্মা কোম্পানির খপ্পরে পড়ে গেছে, এবং সেখান থেকে ওরা জীবনদায়ী ড্রাগ তৈরি করে মাছের তেলে মাছ ভাসছে? জানতে পারলেন? পারলেন না। তো এই বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে, আমি হোয়াটসঅ্যাপ করবেন। আমি এই জাতীয় যে রক্তের যে র্যাকেট আছে, কিভাবে তারা মানুষকে আটকে রেখে রক্ত চুষে নেয়, রক্ত চোষা বাদুড়, এবং তাদের এজেন্টরা, ফার্মা কোম্পানির এজেন্টরা, হ্যাঁ, তারা সেই শ্যাডো আর কি, ছায়ার মতো তারা এই কাজগুলো এখনও করে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ধরাও পড়েছে। তারা এই কাজগুলো করে যাদের ক্ষেত্রে এইগুলো তো মহৎদান আছে, সেখান থেকে তো একটা অংশ, উল্লেখযোগ্য অংশ চলে যায় তাদের কাছে। এছাড়াও ব্ল্যাক মার্কেট বলে একটা মার্কেট আছে, যেখানে এই ধরনের রক্তের ব্যবসা চলতে থাকে, এবং অনেক মানুষ যাদের কোনো পরিচয় নেই, যেমন কিডনি নিয়ে নেওয়া হয়, যাদের সমাজে তথাকথিত অন্তজ শ্রেণীর মানুষ, যাদের খোঁজ খবর কেউ রাখেন না, পথে ঘাটে পড়ে থাকেন বা খুবই দরিদ্র, তাদেরকে ধরে আটকে রেখে তাদের শরীর থেকে রক্ত নেওয়া হয়। হ্যাঁ, জোর করে নেওয়া হয়। সেই লিঙ্ক, তথ্য আমি আপনাদের দেব, আপনারা দেখে নেবেন। তাহলেই বুঝতে পারবেন রক্তদান মহৎ দানের মধ্যে কতটা মহত্ব। আপনি যতটা মহত্ব দেখাচ্ছেন, সেই মহত্বটা কি সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং নাকি সেটা ব্যবহৃত হচ্ছে, আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, এই ব্যাপারটা নিয়েও কিন্তু আপনার ভাবার সময় এসেছে বলে আমি মনে করি। তাই তো? তাই সব কিছুকে বিনা প্রশ্নে না মেনে নিয়ে প্রশ্ন করতে শিখুন, এবং ভাবুন যে আমাদের যা যা কিছু এই যে অমৃত নিয়ে যা যা মহত্বের কথা বলা হয়, তাই তো, জীবন বাঁচাচ্ছে এত এত মানুষের, অমুক অমুক কাণ্ডকীর্তি, কাণ্ডকর্ম, সেগুলো কতটা মহান, সেখান থেকেও আপনারা অনেকটা বুঝতে পারবেন। যাই হোক, এবারে মূল প্রসঙ্গে চলে আসি। এই যে ল্যাবে তৈরি, আপনারা জানেন যে ল্যাব মিট নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। ল্যাব ফিশ কেন, কি ব্যাপার, সেগুলোকে কেন প্রমোট করা হবে, কী উদ্দেশ্যে করা হবে, এই বিষয়ে ভিন্ন ভিডিও রয়েছে এবং ভিন্ন আলোচনা রয়েছে, সেটা এখানে আলোচনা করছি না। কারা ইনভেস্ট করেছেন এবং কত মিলিয়ন ডলার ইনভেস্ট হয়েছে, সেসব তথ্য দেওয়া আছে, এবং আগামী 2040-এর মধ্যে ওরা বিশ্বের বাজারের একটা বড় অংশ, অন্তত 50% অংশকে ওরা মানুষকে বাজারকে ওরা ল্যাব মিটের অধীনে আনার একটা প্ল্যানও ওদের আছে। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। প্রশ্ন হচ্ছে যে এই ল্যাবে এত এত বিষয় তৈরি হচ্ছে, কিন্তু রক্ত কেন তৈরি হচ্ছে না?
তাই তো? কী উদ্দেশ্যে? এটা কি সম্ভব নয় একেবারে? আমি একটা পরিপ্রেক্ষিত আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আচ্ছা, এবারে দেখুন তো, ল্যাবে নাকি ভাইরাস তৈরি করা হচ্ছে। এরকম তো শুনেছিল, ল্যাব মেড ভাইরাস, যেমন আমাদের কানে এসেছে, তাই না? ল্যাব মেড, যেটা চীনের ল্যাব থেকে ছড়িয়েছিল, আপনারা জানেন, গোটা বিশ্বে। তো এরকম ক্ষমতা নাকি মানুষ অর্জন করেছে যে জিনগত পরিবর্তন ঘটা এবং মিউটেট করেও নাকি ল্যাবে কোনো একটা জীবাণুকে বা কোনো ভাইরাসকে শক্তিশালী, আরও বিপজ্জনক করে করে তোলা, করে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা, বায়ো ওয়েপন হিসেবে ব্যবহার করা, এইরকম করোনাকে নিয়ে এরকম কিন্তু একটা প্রথম দিকে এখনও দেখবেন এরকম একটা প্রচার করা হয়েছিল, তাই তো? এবং সেটা অনেকে বিশ্বাস করেছিলেন যে চীন এরকম করছে। এবং আমরা তো জানেন তো, আমরা ধর্মকে দোষ দিই, হিন্দুকে দোষ দিই, মুসলমানকে দোষ দিই, দেশকে দোষ দিই, গোষ্ঠকে দোষ দিই, তথাকথিত নিচু জাতকে দোষ দিই, উঁচু জাতকে দোষ দিই। এই ডিভিশনগুলো সিংহভাগই ওরাই করেছে। যেমন দেশের ব্যাপারটা, যত জাতীয়তাবাদ, ক্রিকেট, এগুলো যাতে করে আমাদের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া যায়, তাই তো? এখন আবার ভাষা, তাই তো? তো মূল বিষয়টাকে আড়াল করবার জন্য ওরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ওরা আরও আগামীতে আরও বেশি করে খেলবে, মানে খেলাবে আমাদেরকে। তো যাই হোক, তো এরকম ঘটেছিল। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো এটা কি সত্যি ওরা করেছে? করা সম্ভব? ওরা ল্যাবে একটা প্রাণ এখনও পর্যন্ত বানাতে পারেনি। ওরা ক্রিয়েট করতে পারে না, ওরা ট্রান্সফর্ম করতে পারে, হ্যাঁ, পারেনি ওরা। ওদের দৌড় এই পর্যন্তই। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা সত্যি সত্যি কি এরকম কোনো ভয়ঙ্কর কোনো প্যাথোজেন বলুন বা এই যে ভাইরাস বলুন, সেগুলো কি ওরা ল্যাবে বানাতে পারে, বানিয়ে মানব জাতির ক্ষতি করতে পারে? না না না, কোনো দরকার নেই। তার জন্য ইতিমধ্যেই ওদের বিভিন্ন যে রাশিয়া এবং আমেরিকার তাদের যে তাদের কাছে স্মল পক্সের বা গুটি বসন্ত বা ভ্যারিওলারের জীবাণুও তাদের কাছে রক্ষিত আছে, আমেরিকার কাছেও আছে, তাই তো? ওরা সেগুলোকে ছড়িয়ে দিতে পারে, তার যথেষ্ট, তাই তো? যথেষ্ট, বানাতে হবে না। আর একটা কমন প্রশ্ন করুন নিজেকে, যদি সত্যি এরকম একটা ওরা করে যদি করতে পারে ওরা এরকম কোনো মানে ভয়ঙ্কর কোনো প্যাথোজেন তারা ল্যাবে জিনগত পরিবর্তন ঘটিয়ে মিউটেট করে তারা তৈরি করলো, এবং সেটা কি তারা ছাড়বে পৃথিবীতে, বায়ুমণ্ডলে ছেড়ে দেবে বলে আপনার মনে হয়? সেটা কি ওরা সেই সব প্যাথোজেন ওরা কি এলিটকে মানে ছেড়ে দিয়ে শুধু গরিবদের ধরবে? মানে অপ্রয়োজনীয় মানুষ যাদেরকে আমরা বলছি আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদেরকেই শুধু অ্যাটাক করবে? বিলিয়নিয়ারদের ছেড়ে দেবে? বিল গেটসদের ছেড়ে দেবে? দেবে না, তাই তো? রোগ জীবাণু ধনী দরিদ্র বোঝে না। তাহলে তাহলে সুতরাং নিশ্চিন্ত থাকুন, ওরা এরকম কিছু করবে না যে ওরা বাতাসে ছেড়ে দেবে। ওরা কি করবে? মিডিয়াকে ব্যবহার করে আপনাকে ভয়ে রাখবে, প্যানিক ছড়াবে। অর্থাৎ যেটা বারবার করে বলা হচ্ছে, এটা হচ্ছে আসলে একটা ব্রেন ওয়াশ, আপনাকে প্যানিকে রাখা, বিভিন্ন রকম তথ্য দিয়ে, জার্গন দিয়ে, বিভিন্ন রকমভাবে গুলিয়ে দিয়ে আপনাকে ভয় দেখানো। আসল হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। আপনার প্রাকৃতিক অনাক্রমণতা যদি ঠিকঠাক থাকে, ন্যাচারাল ইমিউনিটি থাকে, তৈরি থাকে, ঠিকঠাকভাবে জীবনযাপন করেন, তাহলে এসব কোনো ফ্যাক্টরি নয়। শুধু আপনাকে ভয় পাইয়ে দিয়ে, বিচ্ছিন্ন করে, একা করে দিয়ে, ফার্মা কোম্পানির উপর নির্ভরশীল করে দেওয়াটাই ওদের উদ্দেশ্য। তাই এরকম কিছু ওরা পারেনি এখনও পর্যন্ত, এবং পারলেও ওরা এইরকম বায়ুমণ্ডলে ওসব ছাড়বে না, ঠিক আছে? তাহলে নিজেরাই বিপন্ন হবে। ওরা এমন কিছু করবে যাতে করে ওরা নিরাপদে থাকে, আমাদের বিপদ হয়। আর বাতাস, বায়ুমণ্ডল আমাদের ওদের বলে কোনো বিভাজন করে না। সবার জানলা দিয়েই ঢোকে, দরজা দিয়েই ঢোকে। এসি লাগিয়েও নিস্তার পাওয়া যাবে না, তাই তো? তাই নিশ্চিন্ত থাকুন, এরকম কিছু ঘটনা ঘটবে না। ওদের হাতে যা আছে, মিডিয়া, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, তাই তো, ধর্মগুরু, যথেষ্ট। সেটা দিয়েই তো দারুণ কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন না? তো এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা একটা জীবাণু প্রাণকণা তৈরি করতে পারেনি, শুধু মেরে ফেলা, ধ্বংস করার অস্ত্রটা কিন্তু ওরা ভালো পারে, দেখতেই পাচ্ছেন, চারদিকে ধ্বংসলীলা। তাহলে পারেনি, পারবে না। কিন্তু তাহলে যেটা প্রশ্ন হচ্ছে যে
ওরা কেন করবে? তাহলে যখন তারা পারছে না, তাহলে উপায় কী? এই যেমন ধরুন, অনেকে বলছেন যে বাস ভালো, খুব আনন্দ, ওরা পারবে না, এটা প্রকৃতির জয়, তাই তো? রক্ত ওরা ল্যাবে বানাতে পারছে না। যারা ধর্মে বিশ্বাস করেন, প্রকৃতিতে বিশ্বাস করেন, তারা বারবার করে বলছেন, এই যে দেখুন প্রকৃতি কত শ্রেষ্ঠ, প্রকৃতির কাছে মানুষকে সবসময় হার মানতেই হবে। তাহলে এতদিনে কেন ল্যাবে রক্ত তৈরি করা গেল না? ওরাও বারবার করে বলছে, মাইকে বলে রক্তদান উৎসবে, যে ল্যাবে রক্ত তৈরি করা যাচ্ছে না, আমরা পারবো না, তাই রক্ত দিন, ইত্যাদি ইত্যাদি। এই দেখুন কি আনন্দ, প্রকৃতি এগিয়ে আছে, প্রকৃতিকে হারানো যাবে না, প্রকৃতির কাছ থেকে আমাদের শিখতে হবে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু তাই বলে ওরা ক্ষান্ত হয়ে বসে আছে? না, নেই। ল্যাবে রক্ত তৈরি করা না গেলেও রক্তের মধ্যে ল্যাব ওরা ঢুকিয়ে দিয়েছে। কি? কাঁটা প্রোটিন। বোঝাতে পারছি? আর এই যে এইভাবে রক্তদান, মহৎদানের মাধ্যমে পরবর্তীকালে যারা এইসব রক্ত গ্রহণ করবেন, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, আমি বারবার বলছি, বেশিরভাগ মানুষেরই রক্তের ক্ষেত্রে কিন্তু তারা বুঝতেই পারেন না রক্তটা তাকে দেওয়া কতটা প্রয়োজন, সেটা তাঁরাই ঠিক করেন। আপনি বুঝবেন কি করে? বোঝা সম্ভব নয়, পুরোটাই তো ওদের উপরে। হ্যাঁ, এবার যদি নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, এবার কোনো চিকিৎসক আপনাকে বলল যে না সম্ভব নয়, এটা খুব জটিল জায়গায় চলে গেছে, আপনি কি করবেন? আপনি কি জানেন? তার কথাই তো মেনে নিতে হবে আপনাকে। সবাই এরকম নন, শ্রদ্ধেয় ব্যতিক্রমী চিকিৎসক আছেন এখনও, তাই সমাজটা হয়তো এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু বেশিরভাগ ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তাহলে এই যে কাঁটা প্রোটিন, যেটা আমাদের রক্তে প্রবেশ করেছে করোনামৃতের মাধ্যমে, যেটা বিখ্যাত বিজ্ঞানী এই ভ্যাকসিনের অন্যতম যারা রিসার্চার, তার মধ্যে ব্রায়ান মিডলও ছিলেন। আমি নামটা কিন্তু খুব তাড়াতাড়ি করে বলে গেলাম, পুরোটা স্পষ্ট উচ্চারণ করলাম না, বুঝতেই পারছেন কেন। তিনি বলেছেন, তিনি প্রথমে এটা উল্লেখ করেছিলেন যে আমরা আশা করেছিলাম এই কাঁটা প্রোটিন, ইংরেজিটা কিন্তু কেউ চাইলে আমার কাছে শুনে নেবেন হোয়াটসঅ্যাপে, এই কাঁটা প্রোটিন কিন্তু আমরা ভেবেছিলাম শোল্ডার মাসল, যেখানে ওটা ইনজেক্ট করা হবে সেখানে লিমিটেড থাকবে, সীমাবদ্ধ থাকবে, সেটা ছড়াবে না, রক্তের মধ্যে ছড়াবে না। কিন্তু উনি পরে বললেন যে না, আমরা ভুল ভেবেছিলাম, ওটা ছড়িয়ে গেছে। তো উনি আদৌ কি ওনারা জানতেন না, নাকি পরবর্তীকালে পরিস্থিতি অনুসারে যখন মানবিকতার দাবিটা উঠেছে তখন তারা তাদের এই রিসার্চের বাইরে বেরিয়েও মানুষকে সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন? নিশ্চয়ই, সেটাও সাধুবাদের যোগ্য। তো যাই হোক, তো সেইখান থেকেও দেখুন ব্যাপারটা কী হলো। তারপরে অনেক বিজ্ঞানী বললেন যে এটার এফেক্ট নাকি থাকবে না, এই কাঁটা প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করলেও উনি ব্রিডল বলেছিলেন যে এগুলো মূলত আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের হৃৎপিণ্ড, আমাদের মস্তিষ্ক, এসব জায়গাতেই নাকি, এবং ইউটেরাস নারীদের ক্ষেত্রে, এসব জায়গাতেই নাকি জড়ো হচ্ছে বেশি করে, সেখান থেকেই নাকি গন্তব্য আর কি। তার ফলে এইসব অঙ্গে ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য সমস্যা মারাত্মক আকার নিতে পারে। তো সেটা যে কতটা সত্য, এবং আমি তো যখন এগুলো বলেছিলাম তখন তো এর নামই শুনিনি, তখন তো আমি আমার ইনটিউশন প্রয়োগ করে, বিশ্লেষণ প্রয়োগ করে বলেছিলাম। পরবর্তীকালে এদের কথা জানতে পারি, এবং পরবর্তীকালে এরা যখন প্রতিবাদ করেন তখন তো আমার অলরেডি ইতিমধ্যেই ওই সব লেখাপত্র হয়ে গেছে। তো তখন এই লিঙ্কগুলো আমি দিতে শুরু করি। তো সেখান থেকেই আমি বলা শুরু করি যে মিলে গেল তো। এই যখন মিলে গেল তো বলা শুরু করেছে, মানে এগুলো শুরু করেছিলাম, তখন এইসব লিঙ্ক ছিল না। তো যাই হোক, তো পরবর্তীকালে তো এগুলো আমাদের কাছে এখন যথেষ্ট সংখ্যক লিঙ্ক আছে, আমাদের কাছে তথ্য আছে। তো এটা ছড়াতে শুরু করলো। বেশ, তো এবার যখন প্রশ্ন হচ্ছে যে এখনও দেখবেন আজকেই খবরে অপারেশন থিয়েটারে অপারেশন করতে গিয়ে, সার্জারি করতে গিয়ে আর চিকিৎসকের হার্ট সমস্যা হয়েছে, অ্যাটাক হয়েছে, এবং ভাবুন তাহলে কীভাবে সেটা বাড়ছে। এবং আরও একজনের খবর পেলাম আমি, এরকম আশপাশ থেকেও প্রচুর খবর পাচ্ছি, আপনারাও জানেন। তাহলে এখনও কাঁটা প্রোটিন তার কাজ চালিয়ে যাচ্ছে, রক্তের মধ্যে তার উপস্থিতি আমরা টের পাচ্ছি, তাই তো? তার ফলে এই ধরনের বিভিন্ন সমস্যা, যেটা
ফ্যাক্টশিটে উল্লেখ রয়েছিল, সেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখবেন। তো সেটা কিন্তু আমরা মালুম পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই কাঁটা প্রোটিনের লীলা খেলা এখনও শেষ হয়নি, যেটা আমাদের শরীরে যারা গ্রহণ করেছেন অমৃত, করোনামৃত, তাঁদের শরীরে এখনও প্রভাব দেখা যাচ্ছে, এতদিন পরেও দেখা যাচ্ছে। যদিও ওরা বলেছিল 6 মাস পর থেকে নাকি এর ইমিউনিটি মানে বুস্ট করার দরকার আছে, তো এটার আবার নাকি নিতে হবে, ইমিউনিটি ওয়েন করে। তো ইমিউনিটি ওয়েন করছে সে বিষয়ে আমি যাচ্ছি না, কি করছে না করছে, সে তো মানুষের শরীর তো দুর্বল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাশাপাশি এই কাঁটা প্রোটিনের কি কাজকর্ম, লীলা খেলা বন্ধ হয়েছে? শরীর কি আবার আগের মতো হয়ে গেছে? যেহেতু এটা আর কাজ করছে না বলা হচ্ছে, এক্সপায়ার করে যাচ্ছে, তাই নতুন বুস্টারের কথা আসছে। তো এখন তো ওরা আবার নেক্সট জেনারেশন ভ্যাকসিনের কথা বলছেন, যেটা নাক দিয়ে মানে ইন্ট্রানেজালের কথা বলছেন, যেটা নাকের মাধ্যমে দেওয়া হবে। সেটা নিয়ে আমি গতকালের লাইভে বিস্তারিত বলেছি। লাইভটি পরবর্তীকালে আমার ফেসবুকে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। তো যাই হোক, তাহলে এখন এটাই প্রশ্ন যে রক্তের মধ্যে ল্যাব এভাবেই ঢুকে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে ওদের আর কষ্ট করে, মানে এই যেমন ধরুন মানুষকে অসুস্থ করবার জন্য এত এত প্রোগ্রাম ওরা বানালো, অমৃত বানালো, উদ্দেশ্য তো অবশ্যই প্রথম দিকে হয়তো কারো কারো উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু মুনাফাবাজের খপ্পরে পড়লে ধর্মের যা অবস্থা হয়েছিল আমরা জানি, বিজ্ঞানের অবস্থাও কি হয়েছে আমরা জানি। অর্থাৎ যেখানেই মুনাফাবাজ ঢুকে যায় সেখানেই মূল যে উদ্দেশ্য জনমঙ্গল, ওয়েলফেয়ার, মানুষের ভালো করা, সেই কনসেপ্টটাকেই পদাঘাত করা হয়। কারণ প্রলোভন এমনই আকর্ষণীয় যার জন্য মানুষ নিজের আপনজনকে, সন্তানকে, পিতা হয়ে পুত্রকে, পুত্র হয়ে পিতাকে হত্যা করে। আমরা তো জানি, ইতিহাসটাকে আমরা পড়িনি? আর জনগণ কোন ভেড়ার পাল, হাত কাঁপবে? কাঁপবে না, তাই তো? তো সুতরাং এবারে আমি আপনাদের এটা বলতে চলেছি, সেটা হলো যে এইটা ল্যাবে যদি সত্যি সত্যি সম্ভব হতো বানানো, কথায় কথায় বলছি, কজন নিতেন বলুন দেখি? নিতেন? সন্দেহ হতো নিতেন না। আর তার চাইতে রক্তের মধ্যেই যদি ল্যাবটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই, তাই না? তাহলে মানুষ থেকে মানুষে ছড়াবে, তাই তো? মহত্বের নামে ছড়াবে, আরও বেশি করে ছড়াবে, এবং যত ছড়াবে তত অসুস্থতা বাড়বে, তাই তো? তো এই বিষয়টা কিন্তু আমি বলছি না, কাঁটা প্রোটিন রক্তের মধ্যে প্রবেশ করছে এবং তার লীলা খেলা চালিয়ে যাচ্ছে, এই নিয়ে কিন্তু অনেক বিজ্ঞানী গোটা বিশ্বজুড়েই পরবর্তীতে মুখ খুলেছেন। তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে, এটা আপনারা জানেন, তাই তো? তাহলে শেষে আমি এটাই বলবো যে যেভাবে পারা যায়, যতভাবে পারা যায় আমাদেরকে অসুস্থ করবার জন্য ওরা কিন্তু কোমর বেঁধে বহু আগেই নেমেছে। তাই প্রশ্ন করবেন, প্রশ্নহীন মগজ নয়, প্রশ্ন করবেন, প্রশ্ন করে জীবনে সিদ্ধান্ত নেবেন। তো আপনার যদি রক্তর প্রয়োজন হয় অবশ্যই ভাববেন, আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, পাঠক রয়েছেন, তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকুন, আমি বারবার বলেছি। আর এই রক্ত নেওয়ার ব্যাপারটা যদি হয় সেটা আদৌ কতটা প্রয়োজন সেটা খোঁজ খবর করবেন। আমি ওই তো এমএলএর গল্পটা বলে দিয়েছি। আর এটা নিয়ে যে ব্যবসা হয় সেটাও আমি জানিয়ে দিয়েছি, বলেছি আপনাদের। তাই সেই বিষয়টাও ভাববেন, ভেবে চিনতে কাঁটা প্রোটিনকে আপনি আমন্ত্রণ জানাতেই পারেন, কিন্তু তার আগে প্রশ্ন করুন, জানুন। আর বারবার করে আমি আরেকটি কথা বলে এটা শেষ করব, যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যতটা সভ্য হয়েছি, যে মাত্রায় অতিরিক্ত সভ্য হয়ে গেছে আর কি, ওভারডোজ হয়ে গেছে, তো সেইখান থেকে তাদের কাছ থেকে অগ্রগতির দিশারি যারা, তাদের কাছ থেকে না শিখে এই মুহূর্তে
জন্তু জানোয়ারদের কাছ থেকে শেখাটাই ভালো। লার্ন ফ্রম দ্য অ্যানিমালস, বারবার করে বলি, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস। আর এই যে মহৎ দান, অমুক দান তমুক দান, তো সেই ক্ষেত্রে তাদের এই প্রাণী জগতের ক্ষেত্রে এটা কতটা দরকার পড়ে, কি ব্যাপার, কেন পড়ে না দরকার, সেটাও তো ভাবার প্রশ্ন আছে। তাদেরও তো শরীর, তারাও তো স্তন্যপায়ী, তাদেরও তো রক্ত আছে। না 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 না, আমি কোনো সিদ্ধান্ত নিতে বলিনি, আমি ভাবতে বলি। আমি বলছি বলেই শেষ কথা নয়। আমি কে? হু এম আই? আই এম নিমো। নিমো মানে জানেন তো, নোবডি, নোবডি। কিন্তু আমি যেটা করি, ভাবাই। আমিও এক ধরনের চিকিৎসক। এটা শক, মানে আমি এক্ষেত্রে এটা ব্যবহার করলাম আর কি। আমি শক দিই, মস্তিষ্কে শক দিই, শরীরে নয়, হৃদয়ে নয়, স্বাস্থ্যে নয়, মগজে ভাবাই। তাই এই কথাটা আমি জোর বারবার করে বলি। অনেকেই শকড হয়েছেন, মেসেজ করেছেন, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস। জন্তু জানোয়ার থেকে শিখব? মানুষ এতটা উন্নত হলো, সভ্য হলো, হ্যাঁ, শেষে জন্তু জানোয়ারের কাছ থেকে শিখতে হবে? শিখতে হবে, অনেকের কাছ থেকেই আমাদের শিখতে হবে। কারণ আমরা এতটাই বেশি শিখে ফেলেছি যে আমাদের শিক্ষাটা, আমাদের জ্ঞানটা আত্মঘাতী হয়ে গেছে। নলেজ, স্কিল এখন আমাদের ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে, আমাদের উইজডমকে আমরা পদাঘাত করেছে, তাই তো? তাই নলেজটা যখন মুনাফার হাতিয়ার হয়ে যায়, বিজ্ঞানটা যখন মুনাফার হাতিয়ার হয়ে যায়, তখন জন্তু জানোয়ারের কাছ থেকে শেখাটা অনেক বেশি নিরাপদ, তাই নয় কি? আজ এই পর্যন্তই। শুভরাত্রি।